এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। সুফিয়ান প্রাণেশাকে নিজের দিকে ফেরালো। প্রাণেশার উদাস হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে বলল, কিছু নিয়ে মন খারাপ প্রাণ? প্রাণেশা হুট করে রেগে উঠলো, চাপা ক্ষোভ প্রকাশ করে বলল, ডক্টর হতে কে বলেছিল আপনাকে? এই সুফিয়ান বিস্মিত ভঙ্গিতে বলল, হ্যাঁ কি কয়টায় আসার কথা ছিল? সুফিয়ান এবার অভিমানের কারণ বুঝল। শুক্রবারে থাকা সত্ত্বেও হসপিটালের কাজে ব্যস্ত ছিল আজ। প্রাণেশা সকালে বলেছিল একটু তাড়াতাড়ি আসতে। সুফিয়ান বলেছিল, চেষ্টা করব। কারণ দ্রুত আসবো, এটা ডাক্তারি পেশায় যুক্ত হওয়ার পর আর বলা যায় না। দ্রুত আসার চেষ্টা করলেও পারে না সুফিয়ান, কারণ পেশেন্ট বেশি ছিল। সুফিয়ান অসহায় মুখ করে বলল, সরি প্রাণ। প্রাণেশার অভিমানের কারণ আছে বটে। সে যে সন্ধ্যা থেকে সুফিয়ানের অপেক্ষা করছিল, শাড়ি পরে এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সুফিয়ানের উপর অভিমান খুব হলো তার। এই স্পেশাল একটা দিনেও কি কেউ দেরি করে? প্রাণেশার বিস্তর ভাবনার থেকে বিচ্ছেদ ঘটিয়ে সুফিয়ান প্রাণেশাকে কোলে তুলে নিল। প্রাণেশা হকচকিয়ে তাকিয়ে দেখলো সুফিয়ানের মুখের উজ্জ্বল প্রাণবন্ত হাসি। প্রাণেশাকে কোলে তুলে চারপাশ ঘুরল সুফিয়ান। বিছানায় বসে সুফিয়ান প্রাণেশাকে নরম হাতে জড়িয়ে ধরল। প্রাণেশা অবাক হয়ে হেসে নিজেও বাহুতে জড়িয়ে নিল। সুফিয়ানের শরীর কম্পনময়, মৃদু মৃদু কেঁপে উঠছে। প্রাণেশা বলল, আপনি কি কাঁদছেন? সুফিয়ান ধাতস্থ হয়ে প্রাণেশার করে মাথা রাখলো, উদরে আঁচল ছড়িয়ে মুখ গুজে রাখলো। প্রাণেশা আলতো হাতে সুফিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। সুফিয়ান মাথা হালকা উঁচু করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না প্রাণ। পরক্ষণে প্রাণেশার হাত নিজের হৃৎপিণ্ডের জায়গাটায় রেখে বলল, আজকে তুমি যা চাও তাই পাবে। বলো প্রাণ, কি দিতে পারি আমি? প্রাণেশা খানিক নড়ে চড়ে বসল, যেন খুব বড় কিছু চাইবে সে। সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, সত্যি যা চাইবো তাই দেবেন? একদম তাই। প্রাণেশা সুফিয়ানের হাতটা মুঠোয় নিয়ে বলল। তবে এই পারিবারিক দ্বন্দ্ব মিটিয়ে নিন। সুফিয়ান শান্ত দেখে আরেকটু সাহস জমিয়ে বলল, আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সন্তানও আপনার আর রিয়ানের মতন একা একা বড় হোক। আপনার মা বাবা দুজনেই বেঁচে ছিলেন, কিন্তু দ্বন্দ্ব, ধোঁকা, এই সব কিছু সবার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। আপনি ঠিক থাকতে পারলেও রেয়ান পারেনি। ইভানের প্রতিশোধের স্পৃহায় রেয়ানের একাকিত্বকেই ব্যবহার করেছে হাতিয়ার হিসাবে। কিছুটা থেমে বলল, নিজেকেও তো কম কষ্ট দিচ্ছেন না। বাবার চোখেও আমি অনুতপ্ততা দেখেছি। আগে সে হয়তো একটা ভুল করেছে, টাকার লোভে আপনাদের ঠকিয়েছে, কিন্তু কম শাস্তি তো পায়নি। ওই সংসারের সন্তান ছিল না, আপনাদের কাছে আসতে চেয়েও পারেনি। সেও কিন্তু তার ভাগের শাস্তি পেয়েই গেছেন। এখন যেহেতু সে অনুতপ্ত, আপনার উচিত এক কদম বাড়ানো, বাকিটা তার উপর ছেড়ে দিন। সুফিয়ান মনোযোগ দিয়ে সম্পূর্ণ কথা শুনলো। বলল, আমি চেষ্টা করব প্রাণ। বলেই সুফিয়ান ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রাণেশা সেও লম্বা শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে গেল। এবার কিছুটা হলেও চিন্তামুক্ত। সুফিয়ান যেহেতু বলেছে চেষ্টা করবে, তাহলে কিছু হলেও করবে। ওয়াশরুমে চলে যাওয়ার কারণও প্রাণেশা জানে। জীবনের কিছু মুহূর্ত সিদ্ধান্ত শুধুমাত্র আমাদেরই নিতে হয়, তখন একাকী থাকাটা খুব বেশি প্রয়োজন। গ্রীষ্মের টকবগে গরমকাল, আম কাঁঠালের পদার্পণ ঘটেছে এরই মধ্যে। ডাইনিং টেবিলে রাতের খাবার সাজাচ্ছিলেন মিসেস অদিতি। রাজ সাহেব চেয়ার টেনে বসলেন, পাশ নানা রকম পিঠে দিয়ে ভরপুর টেবিল। গ্রীষ্মের গরমে পিঠের আয়োজনে অনেকটা বেমানান, কিন্তু প্রাণেশার নাকি এসব খাওয়ার স্বাদ জেগেছে। প্রেগনেন্সিতে মেয়েরা টক ঝাল নাকি বেশি খায়, কিন্তু প্রাণেশার শুরু থেকে মিষ্টির প্রতি দারুণ আকর্ষণ। নিজের মা যখন আচার টক ঝাল খাবার পাঠাতে চেয়েছিল, তখনও সে মিষ্টি পাঠাতে বলেছে। কয়েকদিন বাপের বাড়ি থেকেও এলো সে। সুফিয়ানও বউয়ের পেছন পেছন সেখানে থেকেছে। কি আর করবে, এক রাত নিজের বাড়িতে কাটিয়ে নিজের বেহাল দশা করে ফেলেছিল সে। প্রাণেশার থেকে দূরে থাকা তার পক্ষে অন্তত সম্ভব বলে মনে হয় না। প্রাণেশার 8 মাস চলছে। আগের পাতলা ফড়িংয়ের মতো শরীরটা হালকা মুটিয়েছে, পেট অনেকটা উঁচু হয়েছে। সুফিয়ানের কড়া নিরাপত্তা, মিসেস অদিতির আদর, রাজ সাহেবের স্নেহ, ভালোই দিন কাটছে প্রাণেশার। সুফিয়ান তখন হসপিটালের একটা অপারেশনে ব্যস্ত ছিল। প্রাণেশা
সবেমাত্র ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মুখ মুছছিল। মোবাইলের টুংটাং আওয়াজে মুচকি হেসে উঠল প্রাণেশা। সুফিয়ান 10 মিনিট পরপরই কল করতে থাকে। হয়তো এখন মেসেজ পাঠিয়েছে ভেবেই মোবাইলটা হাতে নিল। মেসেজ অপশন অন করতেই মাথা ঘুরে গেল। প্রাণেশার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে টুপটুপ করে পড়ল পায়ের আঙুলে। সুফিয়ানের সঙ্গে 4-5টা মেয়ের বিছানায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। প্রাণেশার দুর্বল শরীর আর নিতে না পেরে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে রইল। দুর্ঘটনার হাত থেকে আর রেহাই পাওয়া গেল না। অবশেষে প্রাণেশার মাথাটা ড্রেসিং টেবিলের ওপর বাড়ি খেয়ে রক্তে ফোঁটায় রঞ্জিত হয়ে গেল ফ্লোর। বেঁচে থাকতে হলে সুখ দুঃখ দুটোটি সমানভাবে আস্বাদন করতে হবে। সব মিলিয়ে জীবন। সারা জীবন সুখ অথবা দুঃখ একাধারে পাওয়া সম্ভব না। প্রকৃতির এই বানানো নিয়ম জগতে সংসার চলে আসছে যুগ যুগ ধরে। তাই তো বলা হয় ভাগ্যের লিখন না যায় খণ্ডন। পঞ্চমবারেও যখন প্রাণেশা কল রিসিভ করলো না তখন ঘাবড়ে গেল সুফিয়ান। শিরা উপশিরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল চিনচিনে ব্যথা। কিছুক্ষণ আগে অপারেশন করে ফেলল। এক কথা প্রচুর প্রেশারে ছিল। এমনিতেই প্রাণেশার প্রেগনেন্সির খবর শোনার পর থেকে সারাক্ষণ মন ছটফট করতে থাকে। হসপিটালের কাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টায় থাকে। কিভাবে প্রাণেশাকে একটু বেশি সময় দেওয়া যায়, কি করে ওকে হাসি খুশি রাখা যায়, কোন খাবার বাচ্চার জন্য ভালো, এসব কিছু নিয়ে সব সময় চিন্তায় থাকে সে। তাই তো কিছুক্ষণ পরপরই কল করে খবর নেয় প্রাণেশা। কমসে কম দ্বিতীয়বারের মধ্যেই রিসিভ করে ফেলে, কিন্তু এত লেট কখনো হয় না। হাত পা ঘামতে শুরু করলো সুফিয়ানের। নিজের পরনে এখনো অপারেশন স্যুট, অর্থাৎ চেঞ্জ করার সময়টুকু সে পায়নি। স্যুটটা খুলে দ্রুত হাতে মিসেস অদিতিকে কল করলো। মিসেস অদিতি তখন প্রাণেশার জন্য তেল গরম করছিলেন। অনেকদিন ধরে ঘাড়ে ব্যথা মেয়েটার। নিজের রুমে ঘুমাচ্ছিলেন তিনি। ঘুম ভেঙে গেল বিধায় তেল গরম করে প্রাণেশার রুমে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিলেন। চুলোর পাশে সেলফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে দিতেই ভেসে এলো সুফিয়ানের অস্থির কণ্ঠ। মা, প্রাণ ঠিক আছে তো? মিসেস অদিতি অবাক সুরে বললেন। প্রাণেশার কি হবে? ও তো সেই কখন থেকে রুমেই আছে। ঠিক তুমি একটু গিয়ে দেখো তো, কল রিসিভ করছে না মেয়েটা। আছে, আমি দেখছি। হ্যাঁ, আর কল কেটো না, কনফার্ম হয়ে আমাকে জানাও। ঠিক আছে বাবা। মিসেস অদিতি ভীত মনে উপরের দিকে অগ্রসর হলেন। দরজা চাপানোই ছিল, ধাক্কা দিতে খুলে গেল। প্রাণেশাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠলেন। অপর পাশে সুফিয়ানের বুক ধক করে উঠেছে। মিসেস অদিতির হাত থেকে ফোন পড়ে গেল। তিনি গলা ফাটানো শব্দ করে বলছেন, আল্লাহ গো, সব শেষ হয়ে গেল সুফি, সব শেষ হয়ে গেল। সুফিয়ানের মাথা ঘুরিয়ে চেয়ারের সাথে ধাক্কা খেল। গায়ের শার্টটা ঘামে ভিজে চুপচুপ করছে। নিজেকে সামলে দৌড়ে নিচে নেমে গেল। গাড়ি চালানোর ক্ষমতা নেই, তাই ড্রাইভারকে গাড়ি চালাতে বলে পাশে বসলো সে। আধ ঘন্টায় পৌঁছে গেল বাড়ি। এক দৌড়ে নিজের রুমে পৌঁছালো। একজন ডাক্তার ভেতরে বসে আছে। মিসেস অদিতি কল করে ডেকে এনেছে। বিছানায় শুয়ে আছে নিথর প্রাণেশা। সুফিয়ান দ্রুত পদে হেঁটে প্রাণেশার পাশে বসল। মুখ পাণ্ডুর, মাথায় আর ডান হাতের কবজিতে ব্যান্ডেজ করা। ডক্টর চেক আপ শেষ করে সুফিয়ানের দিকে ফেললেন। সুফিয়ান উদ্বিগ্ন হয়ে বলল, ডক্টর, প্রাণ আর বেবি ঠিক আছে তো? কোনো ক্ষতি হয়নি তো? ইজ এভরিথিং ফাইন? ডক্টর প্রিয়া সুফিয়ানের মুখের দিকে তাকিয়ে বললেন, দেখুন, আর একটু দেরি হলে হয়তো ক্ষতি হয়ে যেতে পারতো। প্রথমত পেটেতে এমন কোনো আঘাত পাইনি, আর দ্বিতীয়ত মাথায় খুব বেশি ব্লিডিং হয়নি, তাই তেমন কিছু হয়নি বলেই চলে। কিছুটা থেমে তারপর আবার বললেন, কিন্তু এরপরে একটু বেশি করে খেয়াল রাখবেন। এই যাত্রায় বেঁচে গেছেন, পরে আবার কিছু হলে কিন্তু বড় কোনো ক্ষতি হতে পারে। সুফিয়ান প্রথমের কথায় স্বস্তি পেলেও শেষের কথাগুলোতে আবার চিন্তায় পড়ে গেল। ডক্টর আর কিছু অ্যাডভাইস দিয়ে ঔষধ প্রেসক্রাইব করে চলে গেলেন। সুফিয়ান দীর্ঘ সময় নিয়ে প্রাণেশার মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে নিজেকে দোষ দিল। বাসায় থাকলে হয়তো প্রাণেশার এত কষ্ট করার প্রয়োজন হতো না। কিছুক্ষণ যেতে প্রাণেশার জ্ঞান ফিরে এলো। হাত পা হালকা নেড়ে উঠে বসলো আস্তে ধীরে। মাথাটা ব্যথায় কুকড়ে যাচ্ছে। সুফিয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, খারাপ লাগছে প্রাণ, পানি খাবে? খুব বেশি লেগেছে মাথায়। প্রাণেশা সুফিয়ানের হাতটা সরিয়ে দিল।
জোর করে নিজের শরীরে ভর দিয়ে উঠে পড়ল। হাতে চাপ লাগাতে আর্তনাদ মূলক গোঙানি শব্দ করে উঠল। সুফিয়ান ধমকের গলায় বলল, প্রাণ, বারবার বলার পরেও কথা শুনছো না কেন? প্রাণেশা নিজের হাতের ব্যথাকে বেশি একটা পাত্তা না দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কিছু মুহূর্তের জন্য সে নিজেও ঘাবড়ে গেছিল, কিন্তু এখন শরীরের থেকে মনের ব্যথাটাই বেশি কষ্ট দিচ্ছে। প্রাণেশার প্রথমে মনে হয়েছিল ছবিগুলো হয়তো এডিট, না হয় রেয়ানের, কিন্তু শারীরিক গঠনের আর গলার কণ্ঠমণিতে বোঝাই যাচ্ছে ওটা সুফিয়ান। তারপরও সুফিয়ানের মুখে সত্যিটা শুনতে চায়। সুফিয়ান একবার যদি বলে ছবিগুলো তার নয়, তাহলে বিনা বাক্যে বিশ্বাস করে নেবে সে। এই সিদ্ধান্তেই মনোনিবেশ করেই অস্থির চিত্তে মোবাইল খুঁজে বের করল। পাশেই ফ্লোরেই পড়েছিল। মোবাইল উঠিয়ে দ্রুত পদে সুফিয়ানের পায়ের কাছেই বসল। সুফিয়ান প্রাণেশার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি করতে চাইছে প্রাণেশা সেটা এখনো বোধগম্য হয়ে ওঠেনি। প্রাণেশা মোবাইল ঘেটে ছবিগুলো বের করলো। আবারও চোখ টলমল করে উঠল। কোনোভাবেই সহ্য করতে পারছে না সে। সুফিয়ানের সঙ্গে অন্য কাউকে এই অবস্থায় দেখে মাথা এলোমেলো হয়ে গেছে। সুফিয়ানের হাত মুঠোয় নিয়ে প্রাণেশা শান্ত কণ্ঠে বলল, আজ আমি যা জিজ্ঞেস করব তার সত্যি সত্যি উত্তর দেবেন। সুফিয়ানের কপালে ভাঁজ পড়ল। ফ্রু কুচকে বলল, কি জানতে চাও প্রাণ? প্রাণেশা হাতের মোবাইলটা কাপা হাতে সুফিয়ানের মুখের সামনে ধরল। সুফিয়ান অবহেলার দৃষ্টি দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছিল, কিন্তু চোখ আর ফেরানো হলো না। বিস্ফোরিত নয়নে নিবদ্ধ হয়ে গেল স্ক্রিনে থাকা ছবিতে। হ্যাঁ, এটা তখনকার ছবি যখন সে অস্ট্রেলিয়ায় নেশায় বুধ ছিল। ইভানান রোজ তার রুমে ক্লাবের মেয়ে পাঠাতো। শারীরিক সম্পর্ক না হলেও ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়েছিল। তখন সুফিয়ান বোঝেনি ইভানানের মেয়ে পাঠানোর পেছনে কারণ। ইভানান তাহলে এই কারণেই ওইসব করেছিল। সুফিয়ানের সঙ্গে সঙ্গে পিলে চমকে উঠল। মনের মধ্যে অপরাধবোধ জন্মালো। এখন সে প্রাণেশাকে কি করে বোঝাবে যে বহুবার বহু নারীর সংস্পর্শে যেও ফিরে এসেছে প্রাণেশার টানে? যতবার চেষ্টা করেছে প্রাণেশাকে ভুলে নতুন কারো সাথে মগ্ন হতে, কিন্তু ততবারই প্রাণেশার মুখ ভেসে উঠত। কিন্তু প্রাণেশাকে কি এখন বোঝানো সম্ভব? কারণ বিছানায় অনেকটাই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা যাচ্ছে। প্রাণেশা থমকানো স্বরে বলল, শুধু একবার বলুন, এটা আপনি নন। আমার আর কিছু জানার প্রয়োজন নেই। সুফিয়ান চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিল। মিথ্যে বলতে চায় না, কিন্তু প্রাণেশা কি সত্যিটা অসুস্থ শরীরে মেনে নিতে পারবে? এটা ভেবেই সুফিয়ান সাহস পাচ্ছে না। তারপর আবারও এক রাজ্য অস্বস্তি আর ভয়কে ঠেলে দিয়ে প্রাণেশার মুখোমুখি হয়ে এক নিঃশ্বাসে বলল, ওটা আমি প্রাণ। প্রাণেশার হাত থেকে ঠাস করে মোবাইলটা নিচে পড়ে গেল। শ্বাস প্রশ্বাসের ওঠানামা বেড়ে গেল। সবকিছু এমন অন্ধকার লাগছে কেন? কোথাও কি আলোর ঘাটতি পড়ল? উফ না, সবই ঠিক আছে। বোধহয় তার দুনিয়াতেই শুধু আলোরা দিয়ে পড়েছে। সুফিয়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রাণ, হ্যাঁ ওটা আমি, কিন্তু তুমি যা ভাবছো ব্যাপারটা তেমন নয়, বিশ্বাস করো। আমার সঙ্গে তেমন। পুরো কথা শেষ হওয়ার আগে প্রাণেশা খাটের সঙ্গে হেলে বসল। তার ছিল হেসে বলল, আর বলতে হবে না, শিশু নই আমি। সবটা পানির মতন পরিষ্কার হয়ে গেছে। তীক্ষ্ণ আক্রোশের দৃষ্টি দিয়ে প্রাণেশা জোরে চেঁচিয়ে বলল, আপনার মুখও দেখতে চাই না আমি। এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বলেই উঠে বাইরে যেতে উদ্যত হলো সে। সুফিয়ান পেছন থেকে জাপটে ধরল। প্রাণেশা ছোড়াছুড়ি করে একসময় ক্লান্ত হয়ে ভর ছেড়ে দিল। সুফিয়ান প্রাণেশার কাঁধে মাথা ঠেকিয়ে আহত স্বরে বলল, এইটুকু সহ্য করতে পারছো না প্রাণ? তাহলে আমি পাঁচটা বছর তোমাকে আমার আপন ভাইয়ের সঙ্গে কি করে সহ্য করেছি? তুমি কেঁদে চিৎকার করে সবটা বলতে পারছো? আমি যে রাতের পর রাত পেয়েছি, তোমাদের কাছাকাছি ছবি হাতে হাত ধরে চলার সাক্ষী হয়ে থেকেছি। এই পর্যন্ত সবটা চুপচাপ বুকের ভেতর চেপে পুড়েছি। পুড়তে পুড়তে আজ আমি অঙ্গার হয়েছি প্রাণ, কিন্তু তুমি অঙ্গারের নেশা হতে পেরেছো তো? সুফিয়ানের কথার প্রত্যুত্তর করতে পারল না প্রাণেশা। এতক্ষণের সকল ক্ষোভ যেন হাওয়ায় মিলিয়ে গেল। সুফিয়ান যেন তার দোষগুলো তার চোখের সামনে তুলে ধরল। ঠিকই তো বলেছে সুফিয়ান, না জেনেই হোক রিয়ানের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিল সে। প্রাণেশা যেমন সত্যি জানতো না, তেমন সুফিয়ানও তো ধোঁয়াশায় ছিল। সেই হিসেবে দুজনই বরাবর অপরাধী। সুফিয়ান যখন বুঝতে পারল প্রাণেশার মন শান্ত হয়ে এসেছে,
তখন নিজের দিকে ফেরালো। প্রাণিশা চোখ বেয়ে অশ্রুর সারি। সুফিয়ান মৃদু কণ্ঠে বলল। সরি প্রাণ, আমি পুরনো কথা বলতে চাইনি। আই এম সো সরি। প্রাণিশা আচমকা সুফিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে উঠল। সুফিয়ান তাল সামলাতে না পেরে খাটে বসে পড়ল। প্রাণিশা কেঁদে কেটে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে ইতিমধ্যে। সুফিয়ান অস্থির ভাবে বলল। আর কাঁদে না প্রাণেশ্বরী, অসুস্থ তো তুমি। প্রাণিশা হেঁচকি তুলে ফেলেছে। হেঁচকি আটকাতে আটকাতে বলা। সব আমার দোষ। আমার অমন করা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে হঠাৎ ওই অবস্থায় দেখে আমার মাথা এলোমেলো হয়ে গেছিল। পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গেছিল। খুব ভালোবাসি আপনাকে। সরল স্বীকারোক্তিতে সুফিয়ানের মন ভালো লাগায় ভরে গেল। সম্পর্কে ভুল বোঝাবুঝি তো হবেই, কিন্তু তা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হবে। একজনের অভিমান হলে আরেকজন মাথা নত করতে হবে। ইগো বজায় রাখতে গিয়ে অনেক সময় সম্পর্কে ফাটল ধরে, অথচ সম্পর্কের একটুখানি যত্ন নিলে তা নতুনত্ব বরণ করে নেয়। এখন প্রাণিশা যদি অবুঝের মতো নিজের রাগ বজায় রেখে চলে যেত, তাহলে এত সুন্দর দিনের ভালোবাসাময় সম্পর্কটা ভেঙে খান খান হয়ে পড়তো। সুফিয়ান প্রাণিশার কান্না মাখা মুখ আর সহ্য করতে পারল না, তাই বলল। প্রাণ, মেয়েগুলোর কারো সঙ্গে আমার শারীরিক সম্পর্ক তৈরি হয়নি। প্রাণিশার কান্নার মাঝে চমকে তাকালো। সুফিয়ান স্মিত হেসে প্রাণিশার চোখ মুছে নিয়ে কপালে গাঢ় চুমু বুকে জড়িয়ে নিয়ে বলল। ইভানান আমাকে বোঝানোর চেষ্টা করতো যে মেয়ের নেশা মেয়ে দিয়ে কাটবে। প্রথমে আমি রেগে গেছিলাম, কিন্তু বন্ধুর ওপর বিশ্বাস করে পরবর্তীতে রাজি হই। মেডিকেলে পড়াশোনা করে ক্লাবে ড্রিঙ্কস করার পরও যখন তোমাকে না পাওয়ার বিরহে কাতর হয়ে উঠতাম, তখন ইভানান সুযোগের সৎ ব্যবহার করে আমার রুমে ক্লাবের একটা ডান্সারকে পাঠায়, চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী। আমার মনে হয়েছিল আমি হয়তো তোমার জ্বালানো আগুন নিভাতে সক্ষম হব, অথচ কাছে আসার পর আগুন যেন আরো বেশি পুড়াতে শুরু করলো আমাকে। মেয়েটার পর আরো অনেক সুন্দর মেয়েকে আমার রুমে পাঠাতো ইভানান, কিন্তু কোনোভাবে আমি ওদের খুব কাছে যেতে পারিনি। তোমার ভালোবাসা আমায় যেতে দেয়নি প্রাণ। প্রাণিশার চোখ মুছে সুফিয়ান বলল। বসো, সকালে বমি করে সব ফেলে দিয়েছো, খাবার খেয়ে আবার কেঁদো। বলেই রসাতক হেসে খাবার আনতে চলে গেল। প্রাণিশা বিস্ময় নজরে তাকিয়ে রইল। এই মানুষটা কতটা ত্যাগ করেছে তার জন্য, আর সে কিনা টের পায়নি। এত আঘাতের পরও তাকে ভালোবেসে যাচ্ছে। সুফিয়ান যে ক্লান্ত পরিশ্রান্ত তার ঢের ভালো করেই জানে প্রাণিশা, অথচ সে যে ক্ষুধার্ত তা বলার আগেই জেনে গেছে সুফিয়ান। এত ভালোবাসা সবার কপালে জোটে না। পরীক্ষা দিয়ে বের হয়ে রাস্তায় মোড়ে দাঁড়িয়ে আছে প্রাণিশা। আজ তার 3rd সেমিস্টারের শেষ পরীক্ষা ছিল। সুফিয়ানের অক্লান্ত পরিশ্রমে অনেক ভালো প্রস্তুতি নিয়েছিল। ডক্টর বলেছে আর 15 দিন পরেই ডেলিভারি ডেট। সবগুলো পরীক্ষা দিনে সুফিয়ান ঘন্টার পর ঘন্টা সব কামধাম ফেলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতো। অনেক সময় দেখা গেছে পারমিশন নিয়ে হুটহাট হলের ভেতরে ঢুকে পরীক্ষার মাঝে প্রাণিশাকে খাইয়ে দিয়ে আসতো। প্রাণিশা এত মানুষের ভিড়ে লজ্জা পেত, সুফিয়ানকে আসতে মানা করত, কিন্তু সুফিয়ান তো সুফিয়ানই। সে প্রাণিশাকে কোনো রকম তোয়াক্কা না করে খাবার দাবার নিয়ে হাজির হতো। আজও সুফিয়ান সকালেই দিয়ে গেছে। শেষ পরীক্ষায় সুফিয়ান চেয়েছিল বাইরে অপেক্ষা করতে, কিন্তু ইমার্জেন্সি থাকায় প্রাণিশা নিজেই জোর করে পাঠিয়ে দিয়েছিল। গত 1 মাস যাবৎ সুফিয়ান প্রাণিশাকে দেখার জন্য হসপিটালের কাছ থেকে বিরত ছিল। সুফিয়ান কল করে বলেছে 10 মিনিটের মধ্যেই এসে পড়বে। গার্ড পাঠাতে চেয়েছিল, কিন্তু প্রাণিশা বলেছে তার প্রয়োজন নেই। গ্রীষ্মের ভস্ম করা গরম, উঁচু পেট ঢাকতে প্রাণিশার গায়ে বড় শাল জড়ানো। গরমের সময় শালটা পরে আত্মা বের হওয়ার উপক্রম। না, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, মাথা ঘুরে আসছে। প্রাণিশা পাশের চায়ের দোকানের ছাউনিতে গিয়ে দাঁড়ালো। ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলো। পানি খেয়ে মোবাইল বের করে সুফিয়ানকে আরেকবার কল করল। হয়তো ব্যস্ত, তাই রিসিভ করেছে না। আরেকটু অপেক্ষা করতে পাশের বেঞ্চে বসে পড়ল। বিকেলে বৃষ্টি হবে হয়তো। এইদিক ওই দিক তাকে মুখ ঢেকে বসে রইল। গাড়ি থামার আওয়াজে মুখ তুলল। প্রথমে ভেবেছিল তো সুফিয়ান, কিন্তু না, গাড়ি তো এটা নয়। গাড়ি থেকে বেরিয়ে এলো ব্লু কোট পরিহিত সুদর্শন যুবক। নীল চোখের স্বচ্ছ পানির ন্যায় চোখের পুরুষ। সামনে আরেকটা গাড়ি থেকে বেরিয়ে এলো 6 জন মুখোশ পরা লোক। সুদর্শন যুবকটি প্রাণিশার বরাবর এসে থামল। প্রাণিশা প্রথমে চিনতে না পারলেও পরবর্তীতে সুফিয়ানের বলা বর্ণনায় মিলে যাওয়ায় বুঝতে পারল এটা ইভানান।
সজারুর কাটার ন্যায় চুলগুলো পেছনের দিকে এলিয়ে রাখা, চলাচলের ভঙ্গি সুফিয়ানের সঙ্গে কিছুটা মিলে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল সে। প্রাণেশা উঠে দাঁড়িয়ে ভীত মনে বলল, কি চাই আপনার? এখানে কেন এসেছেন? ইভানান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে প্রাণেশার কানের কাছে ফিস ফিস করে বলল, স্রোতস্বিনীর স্থান শুধু তার নীলপুরুষের বুকে। নীলপুরুষ বেঁচে থাকতে স্রোতস্বিনী অন্য কারো বুকে বাসা কি করে বাঁধে? গমগমিয়ে বৃষ্টির আওয়াজ রোজকার মতো আজ আর স্নিগ্ধ মোহময় হয়ে ধ্বনিত হচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলো শোনাচ্ছে কোনো এক কিশোরীর আর্তনাদের ন্যায়। এমনটা অনুভূত হচ্ছে কাচের তৈরি আবদ্ধ কক্ষে, মাথার ভারী জিনিস রাখা। এমন লাগছে প্রাণেশার ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে নাকি এখানে ঘ্রাণের কোনো উৎসই অবশিষ্ট নেই। বুঝতে পারছে না প্রাণেশার অচেতন মন। চেতনা ফিরেনি এখনো তার। ঘুম ঘুম দেহে নরম শরীরটা উঠিয়ে বসলো প্রাণেশা। চোখ কচলিয়ে নিল। চারপাশে হালকা ঝাড়বাতির আলো চোখ মেলতেই চারপাশের পরিবেশ অচেনা মনে হলো। পুরো রুমের নকশায় আলাদা। রুম বলে বোধহয় ভুল হবে, এত বড় রুম হয় কেমন। গা ছমছমে ঘুমের রেশ কাটতেই মনে পড়ল সে তো পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়েছিল। ইভানান হঠাৎ করেই তার মুখে রুমাল চেপে ধরল। তারপর সব অন্ধকার, অর্থাৎ তাকে ইভানান কিডন্যাপ করে ফেলেছে। সুফিয়ান নিশ্চয়ই তাকে খুঁজছে। সুফিয়ান কি জানে ইভানানের এই জঘন্য অপরাধের কথা? মনে একের পর এক প্রশ্ন দলা পাকিয়ে বেরিয়ে এলো। বিছানা থেকে নামতে নিচে চমকে উঠল। কি তার পা অবশ হয়ে আছে, পা পাথরের মতন লাগছে। অদ্ভুত কোনো অনুভূতি হচ্ছে না। এইটা কি করে হলো? খট করে দরজা খুলে কেউ ভিতরে ঢুকে পড়লো। হালকা আওয়াজে দরজাও আটকে দিল। প্রাণেশা চোখ তুলে চাইতে সামনে দৃশ্যপট হয়ে ভেসে উঠল ইভানানের চেহারা। আবছা আলো কি ভয়ঙ্কর দেখাচ্ছে। নীল চোখদ্বয়। প্রাণেশা পেটের কাজটা খামচে ধরে রেখেছে। চিনচিনে ব্যথা উঠেছে। 6 মাসের পর থেকেই এমন ব্যথা করে, আজ পরিমাণ বেশি। শরীর নাড়াতে না পেরে ব্যথাটা বেড়ে যাচ্ছে। ইভানান পেটের মাছ বরাবর টান টান হয়ে শুয়ে পড়ল। প্রাণেশার হাত মৃদু কাঁপছে। ইভানান যদি খারাপ কিছু করে তার সাথে, বা করার চেষ্টা করে, এই রকম শরীর নিয়ে প্রাণেশা হয়তো কুড়িয়ে উঠতে পারবে না। এই ভেবেই অন্তরাত্মা কেঁপিয়ে উঠল। ইভানান অদ্ভুত স্বরে বলল, স্রোতস্বিনী। প্রাণেশার ভাবনার দুয়ার থেকে বেরিয়ে গেল। অস্থির ভাব মাথা চাড়া দিয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। তারপর নিজেকে সামনে সাবধানতার সঙ্গে কঠোর গলায় বলল, সমস্যা কি আপনার? সুফিয়ানের কম ক্ষতি তো করেননি আপনি, তারপরেও কি চান? ইভানান হাসলো, ভয়ঙ্কর হাসে। ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে দেয়ার ন্যায় হাসে। প্রাণেশার কাছে এসে কিছুটা ঝুঁকে গালের উপরে পড়ে থাকা চুলগুলো পেছনে সরিয়ে দিল। হাসি মুখে প্রাণেশার নরম কোলে মাথা রেখে হাত ভাঁজ করে শুয়ে পড়ল। প্রাণেশার গা অস্বস্তিতে গুলিয়ে আসতে শুরু হলো। 2 হাতে ধাক্কা দিয়ে মাথাটা নিচে নামিয়ে দিল। ইভানানের ঘুমন্ত রাগ ডগমগিয়ে উঠল। তেড়ে এসে প্রাণেশা গাল চেপে ধরল সাপের মতো ফেনা তোলার ভঙ্গিতে বলল, একদম চুপ। আমাকে রাগান্বিত করবে না স্রোতস্বিনী, এর ফল ভালো হবে না। কিছুটা সময় পর ছেড়ে দিয়ে পাশে বসলো সে। প্রাণেশা ভয়ে অস্ফুট স্বরে গোঙাচ্ছে, শ্বাস প্রশ্বাস ঘন ঘন। ইভানান সেদিকে এক পলক তাকে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, স্রোতস্বিনী, আপনি জানেন আমরা এখন কোথায় আছি? থেমে নিজে নিজেই বলল, নীলগিরি। উচ্ছ্বাসের সঙ্গে উঠে দাঁড়িয়ে দ্রুত পদে হেঁটে লম্বা কাচের ঘেরা জানালাটা খুলে দিল। বৃষ্টির বেগ হালকা হয়ে এসেছে। সামনে ছোট্ট নদীর স্বচ্ছ পানির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আজকের দিনটা ইভানানের অদ্ভুত সুন্দর মনে হচ্ছে। হবেই বা না কেন? সে তো চিনি যে তার কাছে কত সাধনা না করেছে সে এই দিনের অপেক্ষায়। প্রাণেশার দিকে এগিয়ে আসলো। প্রাণেশা ভয়ে কাতর হয়ে গুটিয়ে বসে আছে। ইভানান গম্ভীর গলায় বলল, সুফিয়ানের ক্ষতি আমি কেন চাই জানতে চান আপনি? প্রাণেশা স্থির হয়ে তাকিয়ে রইল। সত্যটা সে জানে, তারপরেও ইভানানের মুখে শুনতে মুখিয়ে আছে। ইভানান প্রাণেশার কাঁধের চুল পেছনে দিয়ে বলল, আমি জানি সুফিয়ান আপনাকে ইনায়ার কথা বলেছে, থেমে আবারও বলল, কিন্তু এরপরও কেন এসব করছে জানেন?
প্রাণেশার কোমল গালে 2 হাত রেখে বলল। শুধুমাত্র আপনার জন্য স্রোতস্বিনী, কারণটা আপনি। প্রাণেশা অবাক চোখে চেয়ে বলল। আমি? হ্যাঁ, সেই প্রথম দিন আপনাকে যখন দেখলাম জানি না কি হয়েছিল আমার। দুনিয়াটায় উলটপালট করে দিয়েছিল। রাতে নিদ্রাহীন প্রহরে সৃষ্টি করেছিলেন। ইনার মৃত্যুর প্রতিশোধ আমি অন্যভাবে নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম রিয়ান আর ছোট চাচিকে চিরদিনের জন্য ওর থেকে কোনোভাবে দূরে সরিয়ে দেব। রিয়ানটা তো বোকা, ওকে নিজের আয়ত্তে নিয়ে আসবো। কিন্তু সুফিয়ান আরও একবার আমার আপনজন কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আমার স্রোতস্বিনীকে নিজের করার চেষ্টায় উঠে পড়ে লেগেছিল। অসহ্য লাগতে শুরু করলো আমার। দিনরাত নিজের ভালোবাসার মানুষের কথাও অন্য কারো মুখে শুনতে শুনতে হৃদয় বিষাক্ততা ছড়িয়ে পড়েছিল। তারপর হঠাৎ একদিন সুফিয়ানের মুখে শুনলাম আপনিও ওকে ভালোবাসেন। সহ্য করতে পারিনি আর। মনে মনে ভেবে নিলাম আপনাকেও বিচ্ছিন্ন করে দিয়ে ওকে একবার নিঃস্ব করে দেব। রিয়ানকে ধীরে ধীরে বোঝালাম সুফিয়ান ওর ভালো চায় না। রিয়ান প্রথমে বিশ্বাস না করলেও আমি বারবার এক কথা স্মরণ করানোতে বাধ্য হয়ে বিশ্বাস করলো। সবই মস্তিষ্কের খেলা। ততদিন রিয়ান আমার পাশে ফুলপ্রুফ প্ল্যান সাজিয়ে নিলাম। যেদিন সুফিয়ানের কনসার্ট, সেদিন কনসার্টের চেয়ে বেশি আপনার সাথে দেখা করার জন্য উৎফুল্ল ছিল। আমি ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিলাম। আরেকটু সহজ হলো আমার জন্য। ওর গলায় সমস্যা হয়ে গেল। আমার উদ্দেশ্য ছিল ওকে আপনার কাছে পৌঁছাতে আটকানো, যেভাবেই হোক। কিন্তু গলায় আঘাত পাওয়াটা সম্পূর্ণ প্ল্যানের বাইরে। রিয়ান যে গাইতে পারে এটা আমার প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ালো। আমি ওকে এই গানের দুনিয়ায় মগ্ন করে তুললাম। ক্যারিয়ার থেকে ও নিজের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। ততদিনে ওকে আপনার কাছে পাঠিয়ে দিলাম। আমি গেলে আপনি হয়তো আমাকে মেনে নিতেন না, কারণ কোনো কিছুই আমার সঙ্গে মিলতো না। কিন্তু আপন ভাই হওয়ার রিয়ানের সঙ্গে মিলে যায়। রিয়ান আমার কথায় উঠবে আর বসবে বলেই আমি ওকে আপনার কাছে পাঠালাম। রিলেশনে আপনার সাথে থাকলেও আমরা কথা মতো চলতো। সুফিয়ানকে ইমোশনাল করে ওর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালাম। লোকজন লাগিয়ে রাখলাম টাকা দিয়ে, যাতে সুফিয়ান বাংলাদেশে কোনো খবর না পায়। আমার উদ্দেশ্য ছিল ওকে একটা ধাক্কা খাওয়ানো। যেদিন ওর জন্মদিন সেদিনই তুনিমকে মুক্ত করে দিলাম। বোকাটা বোঝেনি যে সবই আমার প্ল্যান। সুফিয়ান কিভাবে যেন সব ঠিকঠাক করে আপনাকে বিয়ে করে নিল, সেটা অনাকাঙ্ক্ষিত ছিল বটে। প্রাণেশা বিস্ময় বিভোর হয়ে গেছে। একজন মানুষ কতটা নিচু স্তরের হতে পারে। ঘৃণায় মুখ কুচকে রইল ইভানান। অস্থির কণ্ঠে বলল। আমার কিচ্ছু চাই না স্রোতস্বিনী, আপনি আমার হয়ে যান। খুব ভালোবাসবো আপনাকে, আর কারো ক্ষতি করব না। প্রাণেশা ধাক্কা দিয়ে গালে রাখা হাতটা সরিয়ে দিল, চিৎকার করে বলল। পাগল আপনি? একে ভালোবাসা বলে না, পাগলামো বলে। যে নিজের আপন বন্ধুর সঙ্গেই বিশ্বাসঘাতকতা করে, সে আমাকে কি করে ভালোবাসে? ইভানান হিংস্র রূপে বলল। হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। এই পাগলের হতে হবে আপনার। পরের মুহূর্তে আদুরে কণ্ঠে বলল। আপনার সন্তানকেও আমি নিজের সন্তানের চোখে দেখব। কোনো অবহেলা হবে না। তারপরও বিয়ে করুন, আপনি আমায় ভালোবাসুন। প্রাণেশা কোনো কথা না শুনে নামার চেষ্টা করলো, কিন্তু পা দুটো নাড়াচাড়া করাই যাচ্ছে না। কি হচ্ছে বুঝতে পারছে না। ইভানান হেসে বলল। আপনাকে ইনজেকশন পুশ করা হয়েছে। আগামী 1 ঘন্টায় আপনার পায়ের অবশ ভাব সরবে না। বেতা চেষ্টা করে লাভ নেই। প্রাণেশা চিল্লাতে চিল্লাতে বলল। কেন করলেন এমন? এমন না করলে যে আপনি বরাবর চলে যাওয়ার চেষ্টা করবেন। আপনাকে বেঁধে রাখতে হবে, কষ্ট হবে আপনার। আর তা আমি কি করে সহ্য করবো বলুন তো? প্রাণেশা বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠল। এ কোন পাগলের পাল্লায় পড়লো সে? এখন যে পা নাড়াতে না পেরেও আরো বেশি কষ্ট হচ্ছে। এমনিতেই 6 মাস হওয়ার পর থেকে এক জায়গায় বেশি সময় বসলে শ্বাস নিতে কষ্ট হয়, আর এখন তো ইয়াত্তা নেই। সেই কখন থেকে পা অবশ। না, এই পাগলকে অন্য কায়দায় বোঝাতে হবে। প্রাণেশা বুক ফুলে শ্বাস টেনে বলল। দেখুন, আপনি যা করছেন তা সবার জন্যই ক্ষতিকর। আমি বিবাহিত, কয়েকদিন পর এক বাচ্চার মা হব। আমাকে বিয়ে করে কি লাভ? আমি সুফিয়ানকে ভালোবাসি। ইভানানের চোখ মুখ লাল হয়ে গেল। তেড়ে মেরে এসে প্রাণেশার গলা চেপে ধরল। শ্বাস রুদ্ধ হয়ে এলো প্রাণেশার।
মুহূর্তে চোখ উল্টে আসতে শুরু করলো। আর কিছুক্ষণ এভাবে থাকলে মৃত্যু অতি সন্নিকটে হবে। ইভানান রাগের মাথায় প্রাণিশাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল ফ্লোরে। প্রাণ সঞ্জীবনী ফুরিয়ে আসলো বোধ হয়। তলপেট দিকটা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হচ্ছে। হঠাৎ চমকে ফেলল ইভানানের। নিচে নেমে উঠাতে যাবে এমন সময় কে যেন লাথি মেরে দরজা খুলে ফেলল। চমকে তাকালো সেদিকে। সুফিয়ানের মতো মনে হলেও ধরে ফেললো এটা রেয়ান। অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়ানো ছিল সে। ইভানানের প্রতিটা কথাই শুনেছে সে। মস্তিষ্ক রাগে টকবক করছে, বিশ্বাস করতেই পারছে না। ভালো মানুষের মুখোশ পরে কত বিচ্ছিরি এক খেলা খেলেছিল। অস্ট্রেলিয়ায় ইভানানের বাড়িতেই ছিল। ইভানান 1 সপ্তাহ ধরে বাংলাদেশে ফিরেছে। রেয়ান অফিসের কাজ শেষ হয়ে যাওয়ায় সেও ফিরে এলো। ইভানানের বান্দরবনে আসার কথা বাড়ির কেয়ারটেকারের কাছে শুনেছিল। নীলগিরিতে কি করছে ভেবে পেল না সে, কারণ পেন্টিং এর কাজ এখন সিলেটে ছিল। ইভানান হয়তো জানতো না যে কেয়ারটেকার ও নীলগিরিতে থাকার কথা বলে দেবে। রেয়ান যে সব সত্যি জেনে গেছে এটা বুঝতে পারলো। রেয়ান দ্রুত পদে এগিয়ে আসলো ইভানানের দিকে, তাকিয়ে বলল, থেমে। আমি বিশ্বাসই করতে পারছি না তুমি এমন জঘন্য মানুষ। ছি 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 ছি। উত্তেজিত কণ্ঠে বলল, আমি সুফি ভাইকে সব বলবো, এখনই ডেকে আনছি। প্রাণেশার আর্তনাদের পরিমাণ বাড়ছে। প্রাণেশার দিকে তাকিয়ে মায়া হলো তার। অজান্তেই সবার অপরাধী হয়ে গেছে সে। নিজেকে একবার ধিক্কার দিয়ে উঠল মনে মনে রেয়ান। পর মুহূর্তেই দৌড়ে বেরিয়ে সুফিয়ানকে খবর দিতে নিলে পেছন থেকে ইভানান পাশের ফুলদানি দিয়ে মাথায় আঘাত করলো। দুনিয়া ঘুরে উঠল রেয়ানের। ঘাড় বেয়ে নামতে লাগলো লৌহুর শুরু লাইন। ফ্লোরে পড়ে থেকে রেয়ানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাণেশা। কিছুই যেন করার নেই। সুফিয়ান না আসা পর্যন্ত কিচ্ছুই করা সম্ভব হবে না। রেয়ান লুটিয়ে পড়লো মেঝেতে। হালকা জ্ঞান আছে। ইভানান পাগলের মতন হাসতে হাসতে প্রাণেশার দিকে ঝুঁকে পড়ল। এতদিনের স্বপ্ন কি করে ধুলোয় মিশে যেতে দেই বলুন সদস্যিনী। আপনি যে আমার বহু আকাঙ্ক্ষিত নারী। কত কিছু করেছি আমি আপনার জন্য। আপনি বাঁচলে শুধু আপনার নীলপুরুষের জন্য বাঁচবেন। যে আমার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবো আমি। প্রাণেশার ব্যথার মাত্রা ছাড়িয়ে গেছে। মুখ নীলচে রং ধারণ করেছে। সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠল ইভানান। বলল, আপনার কষ্ট হচ্ছে সদস্যিনী, আর একটু কষ্ট সহ্য করুন, আমি ডাক্তার ডাকছি। প্রাণেশাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিল। 1 ঘন্টার মতো হয়ে এসেছে প্রায়। প্রাণেশা পা দাপিয়ে চিৎকার করে কেঁদে যাচ্ছে। ইভানান মোবাইল নিয়ে কল করে পেছনে ফিরতে কিছু পড়ার আওয়াজ আসলো। কিছু বুঝে ওঠার আগেই সুফিয়ান ভেতরে ঢুকে পড়ল। ইভানান চমকে উঠল। এত কড়া নিরাপত্তা ভেঙে কি করে প্রবেশ করলো বুঝতে পারছে না সে। সুফিয়ানের শরীর ঘামে ভিজে একাকার। সে সকাল থেকে প্রাণেশাকে না পেয়ে কলিজা শুকিয়ে গেছে। কোথায় যেতে পারে ভেবে কুলকিনারা পাচ্ছিল না। ফোনটাও রাস্তায় একটা দোকানের সামনে পেল। অনেক খোঁজ খবরের পর নীলগিরিতে আসার খবর পেল শেষমেশ। প্রাণেশাকে চিৎকার করে কাঁদতে দেখে আর রেয়ানকে মেঝেতে পড়ে থাকতে দেখে সমস্ত রাগ দাউ দাউ করে জ্বলে উঠল। বন্ধুত্বের মর্যাদা রেখে এতদিনের সকল অপরাধ ক্ষমা করেছিল, অথচ ইভানান এখনো শোধরায়নি। এবার আর কোনো ক্ষমা নেই। সোজা ইভানানের গালে চর বসিয়ে দিল সে। কলার টেনে দুটো ঘুষি মেরে বলল, তোকে এবার আর ক্ষমা করব না। তুই না মরা পর্যন্ত শান্তি হবে না আমার। সব সীমা লঙ্ঘন করে ফেললি। ইভানানের নাক দিয়ে রক্ত ঝরছে। তারপরও মুখে হাসি। হাসতে হাসতেই বলল, মার, আমিও দেখি। সুফিয়ান একের পর এক খুশি মেরে লাথি মারতে ইভানান পাল্টা আক্রমণ করলো। সুফিয়ান 2 কদম পিছিয়ে গেল। প্রাণেশার দিকে তাকাতেই দেখলো প্রায় বেহুশ হয়ে যাচ্ছে। ইভানানকে ধাক্কা দিয়ে সরিয়ে পাশে থাকা পানির গ্লাস নিয়ে রেয়ানের মুখে ছেটালো। রেয়ানের হুঁশ ফিরতে উঠে বসলো। সুফিয়ান বলল, প্রাণেশাকে এখান থেকে নিয়ে যা। রেয়ান মাথা নেড়ে প্রাণেশাকে ধরে দাঁড় করালো। প্রাণেশা হেলে দাঁড়িয়ে আছে। রেয়ান কয়েক কদম আগালো। সুফিয়ান আর ইভানানের মাঝে তখন মারপিট চলছে। ইভানান প্রাণেশার যাওয়ার পথে দিকে একবার তাকে চিৎকার স্বরে বলল, সদস্যিনী, যদি আপনি আমারই না হন তাহলে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলেই সুফিয়ানের প্যান্টের পকেটে গুজে রাখা পিস্তলটা ছিনিয়ে প্রাণেশার মাথা বরাবর শুট করে দিল। চারিদিকে আত্মচিৎকারে ভরে উঠল। সুফিয়ানের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে চুপ করে পড়ল। অস্ফুট সুরে বলা, আমার প্রাণ,
আকাশের রং আজ পরিষ্কার, গাছে নতুন নতুন ফুল ফুটেছে, ফুটবেই তো। আজ যে বসন্ত, বসন্তকাল জুড়েই তো নানা রঙের ফুল ফলাদির ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওঠা। রাস্তায় লাল ফুল বিছিয়ে পড়ে আছে, প্রকৃতি নতুন রঙে সেজে গুজে নবাবী ভঙ্গিতে হাসলা, যেন আহা এই সুন্দর রূপে ডুবিয়েই ছাড়বে সবাইকে। লাল রঙের সূর্যিত রূপের গাছটি দেখে মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে তাকিয়ে আছে একটি ছোট্ট মেয়ে। বয়স তার 4 বছর। তার গায়েও যে লাল রঙের ফ্রক। মনে মনে এসে কিছু একটা ভাবলো, ঠোঁট উল্টে গাছটিকে কিছু একটা শুধালো। নির্বোধ গাছটি কোনো প্রতিক্রিয়া দেখালো না। কয়েক কদম দূরে একটি গাড়ি দাঁড় করিয়ে রাখা। মেয়েটি দৌড়ে গাড়ির সামনে দাঁড়ানো মানুষটির কাছে গিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে আঁকড়ে মুঠোয় হাঁটু জড়িয়ে ধরল। ব্যক্তিটি তার হাঁটুতে স্পর্শ পেয়ে নিচের দিকে তাকালো, মৃদু হেসে মেয়েটিকে কোলে তুলে নিল। নরম গাল দুটো হালকা টানতে মেয়েটি ফুলে ফেপে থাকা গাল আর একটু ফুলিয়ে আদো আদো কঞ্চে বলল, বাবা। ব্যক্তিটি মেয়েটির মতন গাল ফুলিয়ে একই ভঙ্গিতে বলল, কি হয়েছে বাবা? মেয়েটি সামনের গাছটাকে বলল, বাবা ওটা কি গাছ? ব্যক্তিটি আঙুল বরাবর তাকালো। লাল ও কমলা রঙের ফুলে ফেপে থাকা গাছটি দেখে বলল, ওটা কৃষ্ণচূড়া গাছ। ছোট্ট মেয়েটি আপন মনে উচ্চারণ করার চেষ্টা করলো। ও আত্মা, কিন্তু তুলা গাছ? ব্যক্তিটি হু হু করে হাসলো। মেয়ের মন রক্ষার্থে বলল, হ্যাঁ সাহেব আমার ঠিক বলেছ। মেয়েটি উৎফুল্ল হয়ে হাসলো। কিছুটা সময় থেমে বলল, বাবা আমরা পাপালকাতে কখন যাব? আচ্ছা এই তো সাইমা, আমার কলে কথা বলা শেষ, চলো এখনই যাব এয়ারপোর্টে। আচ্ছা চলো। ব্যক্তিটি মেয়ের কপালে চুমুকে ড্রাইভিং সিটে পাশে বসিয়ে দিল, নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ল। 8 ঘন্টা পর এয়ারপোর্টের সামনে গাড়ি থামালো। নেমে আসলো ব্যক্তিটি। পরনে কোট, চোখে কালো ফ্রেমের বেশ স্টাইলিশ একটা চশমা। সায়সা টুকুর টুকুর করে নামলো। দূর থেকে দেখলে বিদেশি কোনো পুতুল মনে হবে। ব্যক্তিটি মেয়েকে কোলে তুলে নিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকলো। কিছুক্ষণ বাদে আরেকজন ব্যক্তি তাদের কাছ থেকে কিছুটা দূরেই দাঁড়ালো, চিৎকার করে বলল, আমি এসে গেছি সুপি। সুফিয়ান চকিতে সেদিকে তাকাতেই মুখ ছড়িয়ে পড়ল মুক্তোর মতো হাসি। বহুদিন পর বহু আকাঙ্ক্ষিত মানুষ। হ্যাঁ, এটা সুফিয়ান। কেটে গেছে আজ 4 বছর। কেটেছে সময়, পুরনো মানুষ অথচ নতুন রূপ। বহু মানুষ কালের বিবর্তনে হারিয়ে গেছে, আবার নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে। আজ সে একজন বাবা। সুফিয়ান হেসে সেই দিকে দ্রুত পথে এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির সাথে কোলাকুলি করলো। সুফিয়ান আবেগী গলায় বলল, ভালো আছিস ইভ? ইভানান মুখ নিচু করে হাসল। সুফিয়ানের পাশে দাঁড়ানো ছোট্ট পুতুলের মতো মেয়েটাকে নিজের কোলে তুলে নিয়ে সারা মুখে চুমু খেল। সায়সাও গলা জড়িয়ে ইভানানের কাঁধে মুখ গুজল। আদো আদো কণ্ঠে অস্পষ্টতা নিয়ে বলল, বাবা তুমি দেরি করলে কেন? ইভানানের চোখের পাপড়ি ভিজে উঠল। বাম হাত দিয়ে চোখ মুছে নিয়ে হাসি ফুটিয়ে বলল, আর দেরি করবো না, এবার থেকে আমার সায়ুমাকে ছেড়ে কোথাও যাব না। সায়সাও ইভানানের গালে আদর করে হাত বুলিয়ে কানের কাছে বলল, আমার গুড পাপ্পা। ইভানান সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, দুদিন ভালো ছিলাম না রে, এখন ভালো আছি, খুব ভালো আছি। সুফিয়ান হেসে বলল, এখন থেকে এভাবেই ভালো থাকবে, চল বাড়িতে চল, মা অপেক্ষা করছে। ইভানান সায়সাকে নিয়ে পেছনের সিটে বসল। সুফিয়ান গাড়ি স্টার্ট দিতেই ইভানান বলল, সাইরানকে নিয়ে আসলি না কেন? নাইরান তার ছোট বাবাকে পেয়েছে না, আজ আর সে কোথাও নড়বে না, তার ছোট বাবার আজ ছুটি। ও ইভানান মলিন মুখে জিজ্ঞেস করল, সুপি সে আমায় ক্ষমা করেছে তো? সুফিয়ান গম্ভীর গলায় বলল, ব্যাস। নিজেই জিজ্ঞেস করে নিস। এরপর সায়সা আর ইভানানের কথা গাড়ির আনাচে কানাচে ভরে উঠল। সুফিয়ান গাড়ি চালানোয় মনোযোগ দিল। পথ অতিক্রম করতে 1 ঘন্টা সময় লাগলো। বাড়িতে পৌঁছতে ইভানান দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। পা থমকে গেল। সুফিয়ান হেসে পড়ল। এত সংকোচ কিসের বলতো? ইভানান দীর্ঘশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করলো। মিসেস অদিতি
এসে দাঁড়াতেই ইভানান সালাম করল। মিসেস অদিতি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বেঁচে থাক বাবা, ভালো আছিস তো? ইভানান হেসে বলল, তোমাদের দেখে অনেক ভালো আছি। মিসেস অদিতি মৃদু হেসে সবাইকে ভেতরে নিয়ে আসলেন। রাহাত সাহেবও বেরিয়ে আসলেন। ভালো মন্দ জিজ্ঞেস করে সোফায় বসলেন। সবাই নানা রকম কথায় মেতে উঠল। রান্নাঘর থেকে বেরিয়ে এলো এক সুশ্রী রূপের রমণী, হাতে পায়েসার সন্দেশের ট্রে, পাক্কা গৃহিণী যেন। সুফিয়ান সহ সবাই সেই দিকে তাকালো। রমণীটি ট্রি টেবিলে রেখে ইভানানকে বলল, সময় হলো তাহলে আপনার আসার। ইভানান অপরাধীর মুখ করে কাচুমাচু করে হাসলো, নত মুখেই বলল, কি করবো বলো, ওইখানে কোম্পানিতে আমি না থাকলেই কর্মচারীরা ঝামেলা পাকিয়ে ফেলে। রমণী আলতো হেসে সবাইকে পায়েসের বাটি তুলে দিল। সুফিয়ান সেই রমণীকে মুগ্ধ চোখে দেখলো। এই কি সেই অবুঝবোটা যে অল্প কিছুতে কেঁদে ভাসাতো, একটু ব্যথায় কাতর হয়ে পড়তো? বিশ্বাস হয় না এটা সেই প্রাণেশা, তার প্রাণ। 4 বছর আগের স্মৃতি হাতড়ালো সুফিয়ান। সেই দিনটি যেদিন প্রাণেশাকে আরেকটু হলে হারিয়ে ফেলতো সে। বুক ধকধক করে উঠে সেসব কিছু মনে করলে 4 বছর আগে ইভানান প্রাণেশার দিকে শুট করতে সেটা লেগে যায় রেয়ানের বাহুতে। মূলত রেয়ান ইচ্ছে করে প্রাণেশাকে সরিয়ে দিয়েছে। রেয়ানের চোখ মুখ ব্যথায় লাল হয়ে উঠল। সুফিয়ান দৌড়ে রেয়ানকে ধরল। প্রাণেশা ভয় পেয়ে চিৎকার করে উঠল। রেয়ানের রক্তাক্ত বাহু দিকে তাকিয়ে নিচে বসে পড়ল। লেবার পেন উঠেছে কিছুক্ষণ আগে থেকে, সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। রেয়ান ব্যথাকে পাত্তা না দিয়ে সুফিয়ানকে বলল, সুফি ভাই, প্রাণেশাকে হাসপাতালে নিয়ে যাও, আমার জন্য কম ক্ষতি হয়নি, এবার ভালো কিছু হোক। সুফিয়ান নিজের পকেট থেকে রুমাল বের করে রেয়ানের হাতে বেঁধে দিল। প্রাণেশা নিভু নিভু শরীরটা কোলে তুলে নিয়ে বলল, তুইও চল, তোরও ব্যান্ডেজ করা লাগবে। বাইরের দিকে পা বাড়াতে নিয়েও ইভানানের দিকে ফেল। ইভানান কোনো কারণে মাথা চেপে ধরে আছে, মাথার রক ফোলা ফোলা। সুফিয়ান অত কিছু খেয়াল না করে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বলল, এবার তো তুই খুশি তাই না? এখন নিশ্চয়ই তোর খুব ভালো লাগছে। তোর বোনের মৃত্যুর পেছনে আমার কোনো হাত ছিল না, কিন্তু আমার প্রাণের কিছু হলে দায়ী থাকবি তুই। তুই একটা খুনি হয়ে বাঁচবি সারা জীবন। কথায় কথায় বলিস প্রাণকে ভালোবাসিস, অথচ নিজের হাতেই শেষ করে দিলি। বলে সুফিয়ান রেয়ান আর প্রাণেশাকে নিয়ে বেরিয়ে পড়ল। কেউ দেখলো না সেই দিকে ইভানার মাথা চেপে বসে পড়ল। হাঁপাতে হাঁপাতে শ্বাসকষ্ট উঠে গেল। পাশের মানিব্যাগ থেকে ঔষধ বের করে কোনো মতে বিড়বিড় করতে করতে নিজেও হাসপাতালের দিকে পা চালালো। সুফিয়ান দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের বাইরে, হাত পা অনবরত কাঁপছে। বুকের অস্থিরতা ক্রমশই বেড়ে উঠেছে, চোখ ফেটে কান্না বেরিয়ে আসছে। প্রাণেশার যদি কিছু হয় তাহলে এই জীবন আর রাখবে না সে। প্রাণ চলে গেলে দেহ পচতে বেশি সময় নেয় না। নিচতলা থেকে দুর্বল পায়ে রেয়ান আসলো। সুফিয়ান দাঁড়াতে না পেরে সামনের একটা সিটে বসে পড়েছিল। রেয়ান আচমকা সুফিয়ানের পা জড়িয়ে নিচে বসে পড়ল, পুরো করে কেঁদে উঠল। সুফিয়ান তাকাতেই পড়ল, আমাকে মেরে ফেলো সুফি ভাই, আমাকে মেরে ফেলো। আমি সত্যিই অদম, সত্যিই খুব খুব বোকা। তুমি তো তুমি, তোমার ভেতরে আত্মা আলোয় পরিপূর্ণ, আর আমার অন্ধকারে। সেই অপমান তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে না পেরে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আর সেখান থেকে যখনই বুবাই একটা হাত বাড়িয়ে দিল, আমার খুব আপন মনে হলো। বাবা বাড়িতে আসার পর মা সারাদিন চুপচাপ, তুমি তোমার লাইফে ব্যস্ত। আর আমিও ইন্ট্রোভার্ট, কাউকে নিজের মনের কথা জানাতে পারিনি, নিজেকে তুলে ধরতে পারিনি। এই বুবাই আমাকে নিজের কাছে পুরোনো অন্যরকম করে তুলে ধরলো। আমি স্বার্থপর হয়ে উঠলাম। একবার যদি ভাবতাম তুমি কখনো আমার খারাপ চাইবে না, তাহলে এসব হতো না। সুফিয়ান উঠে দাঁড়িয়ে রিয়ানকে তুলে নিল সামনে। রিয়ান ভাবলো হয়তো সুফিয়ান তাকে মারবে, কিন্তু তাকে স্তব্ধ করে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সুফিয়ান বোধহয় কাঁদলো, গালবে দুজনের অশ্রু ঝরল। সুফিয়ান রিয়ানকে চাপকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো, চোখ মুছে বলল, তোর একার দোষ ছিল না রে, দোষটা আমাদের সবার। আমি নিজেকে নিয়ে এত ডুবেছিলাম যে আমার ছোট ভাইটাকে সময়ই দিইনি। তোকে একা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছি তুই এভাবেই কমফোর্ট ফিল করিস। থেমে দীর্ঘশ্বাসে বলল, এসব বাদ, এবার কোনো কথা বলতে হলে সবার আগে আমার কাছে আসবি। ছোটরা তো ভুল করবেই, শোধরানোর দায়িত্ব বড়দের। রিয়ান বিমোহিত চোখে তাকিয়ে রইল। সত্যি সুফি ভাই,
তোমার সাথে কাউকে মেলানো সম্ভব না। আমরা সবাই নিজেদের স্বার্থ খুঁজে বেড়াই, আর তুমি সবার স্বার্থে নিজেকে মিলিয়ে দাও। সুফিয়ান কিছু বলার আগে অপারেশন থিয়েটারের ভেতর থেকে নার্স বেরিয়ে আসলো। সুফিয়ানের মুখ আবার শুকিয়ে গেছে। কাপা গলায় জিজ্ঞেস করলো, সিস্টার, আমার প্রাণ ঠিক আছে তো? নার্স দ্রুত বলো, আপনারা ও পজিটিভ ব্লাড খুঁজে আনুন। ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। পেশেন্টের রক্তের প্রয়োজন। সুফিয়ান চিন্তিত হয়ে ঘেমে জবজবে হয়ে গেছে। তার বি প্লাস রক্ত। কাউকে কল করতে ফোন করলো। রেয়ানকে থামিয়ে দিয়ে বলল, থামো ভাই, আবার 0+ ভুলে গেছো? সুফিয়ান হাসতে নিয়ে থেমে গিয়ে বলল, কিন্তু তোর কিছুক্ষণ আগেই গুলি লেগেছে, তুই কিভাবে? রেয়ান অনুরোধে গলায় বলল, প্লিজ সুফি ভাই, আমি সেই পুরনো ক্ষত আবার আগের মতো করতে পারবো না ঠিকই, কিন্তু মলম তো দিতে পারি। রক্ত দিয়ে নিজের প্রাপের প্রার্থিত করতে চাই, বাধা দিও না। সুফিয়ান চিন্তিত স্বরে বলল, রেয়ান চেক আপ করে যদি দুর্বল আসে তাহলে আমি তোকে দিতে দেব না। সম্মতি দিয়ে নার্সের সঙ্গে রক্তের জন্য চেক আপের জন্য গেল। ডাক্তার বলেছিল রেয়ানের শরীর অত্যন্ত দুর্বল, কিন্তু রেয়ান ডাক্তারের হাতে পায়ে ধরে সুফিয়ানকে এই কথা বলতে মানা করে জোর করে রক্ত দিল। রক্ত দিয়ে বেরিয়ে এসে সুফিয়ানের পাশে বসলো। দুই ভাই পূর্ণ স্মৃতিচারণ করছিল। এরই মাঝে ইভানান তাদের পাশে এসে দাঁড়ালো। সুফিয়ান ক্ষিপ্ত হয়ে ইভানানের গালের পরপর 3টে চর বসিয়ে দিল। ইভানান নিচের দিকে তাকে কি যেন অনবরত বলেই যাচ্ছে। সে যেন বোধশক্তি হারিয়ে ফেলেছে। ইভানানকে চতুর্থ থাপ্পড়টি মারতে নিলেই একজন লোক সুফিয়ানকে বাধা দিল, সুফিয়ানকে সরিয়ে দিল। সুফিয়ান রেগে মেগে বলল, কে আপনি? লোকটি অর্ধবয়স্ক, চুল হালকা পাক ধরানো। ইভানানের দিকে তাকিয়ে বলল, সুফিয়ান একজন পেশেন্টের সাথে হাসপাতালে আপনি মারামারি করছেন কেন? অবাক হয়ে বলল, পেশেন্ট? ও পেশেন্ট নয়, অপরাধী ও। লোকটি কিছু বোঝার মতো করে বলল, বুঝতে পেরেছি, আপনারা আমার সঙ্গে কেবিনে আসুন, আমি একজন কাউন্সিলর। সুফিয়ান আর রেয়ান কিছু বুঝতে পারল না। লোকটার পেছনে কেবিনে গেল। লোকটি পাশের আলমারি থেকে কিছু এক কাগজ ঘেটে নিজের চেয়ারে বসে পড়ল। সুফিয়ানের দিকে পেপার বাড়ি দিয়ে বলল, পেপারটা পড়ুন। সুফিয়ান দ্রুত পেপারটা নিল। তেমন কিছু না বুঝলো পেশেন্টের জায়গায় যে ইভানানের নামটি দেখলো। সুফিয়ান কিছু জিজ্ঞেস করার আগে লোকটি থামিয়ে বলল, হ্যাঁ, সে একজন মানসিক রোগী, তার মানসিক অসুস্থতা রয়েছে। অনেক আগে একদিন আমার শরণাপন্ন হয়েছেন তিনি। তার অবস্থা তখন খুব খারাপ। শুনেছিলাম তার বোন মারা যাওয়ার পর থেকে সে রাতের বেলা ঘুমাতে পারে না, সব জায়গায় তার বোনকে দেখতে পায়। এটা এক ধরনের ডিসঅর্ডার। প্রথম 1 মাস সে আমার কাছে চিকিৎসা করায়, কিন্তু সুস্থ হতে পারেনি। এটা ঠিক হতে অনেক সময় লাগে। বেশিরভাগ পেশেন্টরা একসময় সাইকো হয়ে ওঠে। তার আচরণে অন্য 8-10টা মানুষের মতো স্বাভাবিক হলেও সে মানসিকভাবে সম্পূর্ণ অস্বাভাবিক। সুফিয়ান আর রেয়ান বড় একটা ধাক্কা খেলো। কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। সুফিয়ান হঠাৎ মনে করার মতো করে বলল, জন্যই অস্ট্রেলিয়ায় ওর সাথে থাকার সময় ও রাতের বেলা কি যেন বিড়বিড় করতো, জিজ্ঞেস করলেও কিছু বলতো না। হ্যাঁ, এই ধরনের রোগীরা নিজেকে সবার আড়ালে রাখে, হঠাৎ হঠাৎ রেগে যায়। মাঝে মাঝে কি করে এরা নিজেও বুঝে উঠতে পারে না। এরা ঠিক না হলে আশেপাশে মানুষের জন্য ক্ষতিকর। সুফিয়ান মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই কেমন নিয়তি, কাউকে যেন দোষ দেওয়া যায় না। সুফিয়ান কাউন্সিলের কথা জিজ্ঞেস করলো, এই রোগ ঠিক হতে কতদিন লাগবে? যদি নিয়মিত চিকিৎসা করা হয় আর প্রপার কেয়ার করা হয় তাহলে 1 বছরের ভিতরেই মোটামুটি ঠিক হয়ে যাবে, কিন্তু মূল চিকিৎসা চালিয়ে যেতে 2-3 বছরের মতো লাগবে। সুফিয়ান তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। রেয়ান পিছু পিছু আসলো। দুজন অপারেশনের থিয়েটারের সামনে আসতেই চেঁচামেচি শুনতে পেল। সুফিয়ান আর রেয়ান এগোতেই দেখলো নার্স ইভানানকে বকাঝকা করছে। ইভানানের হাতে ছোট্ট সদ্য জন্মানো বাচ্চা মেয়েটা। ইভানান চেয়ারের পাশে হেলে বসে আছে। বাচ্চাটার হাত ধরে কিছু একটা বলছে অস্পষ্টতা নিয়ে। সুফিয়ান নার্সকে কি হয়েছে জিজ্ঞেস করতেই বলল, দেখুন তো, বাচ্চাকে নিয়ে জোর করে বসে আছে। সুফিয়ান সেদিকে একবার তাকালো। ইভানান যে কোনো ক্ষতি করবে না তা জানি সুফিয়ান। নার্সের কোলে আরেকটা বাচ্চা দেখতে বলল, এই বাচ্চাটা? নার্স এগিয়ে তোয়ালে পেঁচানো বাচ্চাটাকে সুফিয়ানের হাতে দিয়ে বলল, এটাও আপনার বাচ্চা। আপনার ওয়াইফের টুইন হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। সুফিয়ান খুশিতে কেঁদে ফেলল।
ছেলেটাকে বুকে জড়িয়ে চুমুকে সারা মুখে হাত দিয়ে আদর করল। আবার কি মনে করে যেন রিয়ানের হাতে বাচ্চাটি দিয়ে নার্সকে বলল, আমার ওয়াইফ। নার্স মুচকি হেসে বলল, তিনি সুস্থ আছেন, ভেতরে শুয়ে আছেন। সুফিয়ান হেসে ভেতরে ঢুকে পড়ল। প্রাণেশাকে নিয়ে 1 সপ্তাহ পর বাড়ি ফিরল। প্রাণেশাকে ইবানানের রোগের কথা জানাতে সেও বলল বাড়িতে রেখে ইবানানকে চিকিৎসা করাতে, কারণ ইবানান বাচ্চা মেয়েটাকে নিজের কোল ছাড়া করতেই চায় না। কিছুটা ঠিক হতেই সে নিজে থেকেই নিজের চিকিৎসার জন্য অন্য দেশে চলে যায়। বাংলাদেশে থাকলে রোগ ঠিক হতে বেশ সময় লাগবে। নিজের মেয়ের মতন ভালোবাসে সে বাচ্চাটাকে। নিজেই নাম রাখলো সায়েশা। সুফিয়ান আর প্রাণেশাও ক্ষমা করে দিল ইরফানানকে, কারণ একজন মানসিক রোগীর বোধ শক্তি কতটুকু তারা জানে। ক্ষমা করেনি শুধু রেয়ান, সে শুধু বলে সে এত মহান হতে পারবে না। ইরফানানের শাস্তি পাওয়া উচিত। কেউ তাকে কিচ্ছু বলেনি এই নিয়ে। বাচ্চা ছেলের নাম রাখা হয় সায়রান। সায়েশা সায়রানকে নিয়ে তাদের সুখী পরিবার। কারো ধাক্কায় অতীত থেকে বেরিয়ে আসলো সুফিয়ান। চারপাশে তাকাতে দেখলো সব স্বাভাবিক। হ্যাঁ, আজ এই স্বাভাবিক জীবন ফিরতে সবাইকেই অনেক বাধা পেরোতে হয়েছে। ধাক্কাটা সায়রান দিয়েছে। হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, বাবা, ছোট বাবা সেই কখন থেকে ফোনে কথা বলছে। সুফিয়ান মৃদু হেসে সায়রানকে কোলে উঠিয়ে বসালো। বলবেই তো বাবা, তুমি মন খারাপ করো না, সব সময় তো তোমার সাথেই থাকে। এখন ছোট মাকে একটু সময় দিক। ছোট মা কে বাবা? যার সাথে কয়েকদিন আগে তোমার ছোট বাবার বিয়ে ঠিক হলো। ও, তালা আন্টি? হ্যাঁ, তালহা আন্টি। সায়রান নিজের বয়স অনুযায়ী অনেক ম্যাচিওর। সায়েশা যেমন তার ঠিক বিপরীত। যমজ ভাই বোন হলেও চেহারা ছাড়া কোনো কিছুতেই মিল নেই। রেয়ানও হাসল। সবাই আড্ডায় মশগুল। সুফিয়ান সুযোগ পেয়ে উঠে পড়ল। সবাই ব্যস্ত, তাই তার দিকে কোনো মনোযোগ নেই কারো। প্রাণেশা বাচ্চাদের খাবারের জিনিসপত্র ঠিক করছিল। সুফিয়ান সেদিকে পানি খাওয়ার বাহানায় প্রাণেশার দিকে ঝুঁকে ফিসফিস করে পড়ল, প্রাণ উপরে এসো তো। প্রাণেশা একবার তাকিয়ে নিজের কাজ করতে করতে বলল, বুড়ো বয়সেও রং ঢঙের শেষ নেই। 2 বাচ্চার বাবা হয়েছেন আপনি। সুফিয়ান অভিমানী সুরে বলল, সবার দিকেই খেয়াল থাকে তোমার, আমাকেই চোখে পড়ে না। আসতে হবে না তোমাকে। বলে আওয়াজ করে গ্লাসটা রেখে হুড়মুড় করে উঠে উপরে গেল। প্রাণেশা মুচকি হেসে সেদিকে পা বাড়ালো। সে জানে লোকটা ঠিক তার জন্যই অপেক্ষা করছে। উপরে চলে যেতে দুটো তৃষ্ণার্ত চোখ ভিজে উঠল। ইরফানানের বুক চিরে বেরিয়ে এলো ভারী শ্বাস। একাকিত্ব যে কত ভয়ঙ্কর। সৎ জ্ঞানে পাপ না করলেও শাস্তি তো সে ঠিকই পাচ্ছে। সে যে এখনো ভালোবাসে তার শ্রেতসেনীকে। বাকিটা জীবন সে তার শ্রেতসেনীকেই ভালোবেসে যাবে। এভাবে পুড়তে পুড়তে অঙ্গারে পরিণত হবে, কিন্তু নেশা কখনো তার হবে না। সুফিয়ান দোলনায় বসে দোল খাচ্ছিল। বসন্তের ঐশারিক মাতাল হাওয়ার মনের ভেতর বইছে শীতল শিহরণ। চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারলো তার প্রাণের আগমন ঘটেছে। বুঝবেই না বা কেন? তার অর্ধাঙ্গিনী শরীরের স্নিগ্ধ ঘ্রাণে এসে ডুবেছে বহুবার। চেনা পরিচিত হয়ে উঠেছে কোমল ঘ্রাণের সঙ্গে। চোখ বুঝেই প্রাণেশাকে টেনে নিল কাছে। দোলনায় নড়ে উঠল প্রাণেশা। সুফিয়ানের বুকে মাথা রেখেই বলল, ভালোবাসি খুব। সুফিয়ান হাসল, কিন্তু কিছু বলল না। প্রাণেশার রাগ হলো। মানুষটা কখনোই বলে না আমিও তোমাকে ভালোবাসি, তাই বুঝি মানে লাগে না। প্রাণেশা অভিমানী সুরে বলল, ঠিকই তো আছে, আমি কে হই আপনার? সুফিয়ান প্রাণেশার দিকে তাকে মাতাল চাহনি নিক্ষেপ করে মাদকীয় গলায় বলল, প্রথম ভালো লাগা তুমি, প্রথম ভালোবাসা তুমি, শ্রাবণের প্রথম বৃষ্টি তুমি, হারানো প্রেম তুমি, ফিরে পাওয়া সেই তুমি। আমার গল্পের প্রথমাংশ তুমি, শেষাংশের অধিকারিণী তুমি। ভালোবাসায় পরাজিত সেনা আমি, আর এই অঙ্গারের নেশা তুমি।